বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে ব্রাজিলের বিদায় হয়েছে নরওয়ের কাছে হেরে 2-1 গোলের ব্যবধানে। ভালোই হয়েছে, আগেভাগে বিদায় হওয়াটা এরকম দলের কাছে হেরে এরকম ন্যূনতম ব্যবধানে। কেননা ব্রাজিল যদি টুর্নামেন্টের সামনে এগিয়ে যেত তাহলে প্রপার পরাশক্তির মুখোমুখি হতে হতো এবং সেই জায়গাটাতে ব্রাজিল ফুটবলে 2014-র কেলেঙ্কারি আবার ফিরে আসতে পারত। সেই আশঙ্কার জায়গাটা প্রবলভাবেই ছিল বলে আমার কাছে মনে হয়। জার্মানির কাছে যেভাবে 7 গোল খেয়েছিল নিজ দেশের বিশ্বকাপের সেমিফাইনালে, এইবারও ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে ওই রকম রেজাল্টের পুনরাবৃত্তি হতে পারত। ব্রাজিলের এইবারে যেই দলটা সেটা আসলে ডেস্টিনড টু ফেইল, একেবারে ফেইলিওর যে এই দলটার কপালে লেখা আছে, মোটামুটি আসলে এইটা এখন বলে দেয়াই যায়। আমি এরকম একটা আলোচনা করেছিলাম যে ব্রাজিলের আগেভাগে বিদায় হওয়াটা ভালো হয়েছে, তা না হলে সামনে প্রপার কোনো দল আর্জেন্টিনা বা ফ্রান্স বা স্পেন বা ইংল্যান্ডের মুখোমুখি হলে ব্রাজিলকে ওইরকম লজ্জায় পড়তে হতে পারতো। তাতে কেউ কেউ অনেকেই কমেন্টস করেছেন যে না, আসলে এটা বলা নিশ্চিতভাবে বলা যায় কেন, নিশ্চিতভাবে আর ফুটবলে কিভাবে কি বলা যায়, এটা তো ফুটবল বলেন, ক্রিকেট বলেন, খেলাধুলার কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না, জীবনের কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু আমার ওই কথাটা শুধুমাত্র বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিয়েছে ওইটার ইমিডিয়েট রিয়াকশনে ধরেন হচ্ছে গিয়ে বলে দিয়েছে বিষয়টা, সেটা না। এইটার পেছনে আমার একটা লজিকের জায়গাও আসলে রয়েছে। সেটা কেন এবং আমি কেন বলছি যে আসলে এই ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পেইনটা ডেস্টিন টু ফেল। দেখুন, অনেকে আপনারা এটাও বলেছেন যে ব্রাজিল যে বিশ্বকাপের এই পর্যায়ে পর্যন্ত এসেছে, লাস্ট ম্যাচ জাপানের সঙ্গে জিতেছে, তখন তো ব্রাজিলের প্রশংসা করেছেন, কার্লো আনচেলত্তির প্রশংসা করেছেন। তো ব্রাজিল ভালো খেললে জিতলে প্রশংসা করব না? পারফর্মিং আর্টের দুনিয়ার নিয়মটাই হচ্ছে গিয়ে পারফর্ম যদি করতে পারেন তাহলে সেটার প্রশংসা হবে, পারফর্ম করতে না পারলে সেইটার তিরস্কারটাও আসলে নিতে হবে। বিষয়টা হচ্ছে সিম্পল। কার্লো আনচেলত্তি যদি এই ম্যাচেও ব্রাজিলকে জিতিয়ে বের করে আনতে পারতেন, এই ম্যাচেও আনচেলত্তির প্রশংসা হতো। কিন্তু যখন তিনি হচ্ছে গিয়ে পারলেন না, যখন ব্রাজিলের বিদায়টা হয়ে গেল, ব্রাজিল 1990 বিশ্বকাপের পর আর কখনো টুর্নামেন্টের এত আর্লি স্টেজে রাউন্ড অফ 16 থেকে বিদায় হয় নাই। তখন ওই পুরো আনচেলত্তির সময়টাতে কি কি ফ্লস ছিল, কোন জায়গাটাতে হচ্ছে গিয়ে সমস্যার জায়গাগুলো ছিল, সেগুলো কিন্তু আলোচনা হবে। আলোচনা হওয়াটা তো ভীষণ রকমেরই যৌক্তিক। এখন আমি বলছিলাম যে নরওয়ের কাছে, নরওয়ে তার প্রপার পরাশক্তি না, তারা হচ্ছে গিয়ে ফুটবল বিশ্বকাপে এইটাই তাদের সর্বকালের সেরা সাফল্য। এতদিন তাদের সেরা সাফল্য আসলে সত্যিকার অর্থে ওই বিস্ময়কর রেকর্ডটাই ছিল। ওইভাবে যদি বলেন যে ব্রাজিলের কাছে তারা কখনো হারে নাই, 4টা ম্যাচ খেলেছিল, 2টা জিতেছে, 2টা ড্র করেছে, বিশ্বকাপের একমাত্র ম্যাচেও তারা ব্রাজিলকে হারিয়েছে। কিন্তু এই যে বিশ্বকাপে এসে তারা ব্রাজিলকে হারিয়ে উঠে গেল এই কোয়ার্টার ফাইনালে, এটা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে। কিন্তু নরওয়ে প্রপার কোনো পরাশক্তি না। ধরেন সেই প্রপার পরাশক্তি ব্রাজিল যদি এই ম্যাচটাতে জিততে পারতো তাহলে তাদের দেখা হতো ইংল্যান্ডের সঙ্গে। যদি সেই ম্যাচও ব্রাজিল জিততো তাহলে হয়তো বা, আমি জাস্ট কথার কথা বলছি, সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গে দেখা হতে পারতো, ফাইনালে গিয়ে ধরেন ফ্রান্স বা জার্মানির সঙ্গে দেখা হতে পারতো। ওই দলগুলোর সঙ্গে দেখা হলে ব্রাজিলের সর্বনাশটা আসলে হয়ে যেতে পারতো। কেন বলছি ভাই, নরওয়ের মতো দলের কাছে যেই ব্রাজিল পুরো ম্যাচ আন্ডারডগের মতো খেলে, তারা হচ্ছে গিয়ে পজিশন ছেড়ে দিয়ে, মিডফিল্ডে দখল ছেড়ে দিয়ে সিট ব্যাক করে, কাউন্টার অ্যাটাকের জন্য শুধুমাত্র অপেক্ষা করে। নরওয়েকে যারা হচ্ছে গিয়ে বড় দলের মতো সম্মান করলো, সমীহ দিল, যতই ফুটবলে স্ট্র্যাটেজি বলেন না কেন, এগুলো আসলে কোনো কথার কথা না। এইটা একেবারে আন্ডারডগের মানসিকতা নিয়ে ব্রাজিল খেলেছে। ফলে যদি ইংল্যান্ডের মুখোমুখি হয় বা ওই যে আর্জেন্টিনা বা ফ্রান্স স্পেনের মুখোমুখি হলো, তাহলে তো ব্রাজিলের সেই আন্ডারডগ মানসিকতায় তো একেবারে সর্বনাশ হয়ে যেতেই পারতো। এই বছর ফ্রান্সের সঙ্গে ব্রাজিল একটা প্রীতি ম্যাচ খেলেছে, সেই ম্যাচটাতে ফ্রান্স 2-1 গোলে জিতেছে। এখন ফ্রান্স 2-1 গোলে জিতেছে কেন বলছি যে সেই ক্ষেত্রে 7 গোল ব্রাজিল খেয়ে যেতে পারতো। ভাই, ফ্রান্স যে প্রথমত ওইটা প্রীতি ম্যাচ ছিল এবং সেই ম্যাচটাতেও পুরো সেকেন্ড হাফটা ফ্রান্সকে 10 জন নিয়ে খেলতে হয়েছে উপামেকানোর রেড কার্ড পাওয়ার কারণে। সো 10 জনের ফ্রান্স ব্রাজিলকে 2-1